2016 সালে বাংলাদেশ ব্যাংক থেকে রাতারাতি উধাও হয়ে যায় $81 মিলিয়ন। এই বিশাল চুরির পেছনে কারা? ব্যাংকের নিরাপত্তা ভেদ করে টাকাগুলো হাতিয়ে নেওয়া সম্ভব হলো কিভাবে? এবং রহস্যময় লাজাস গ্রুপের সাথে এই সংযোগ কি? বাংলাদেশের অন্যতম সাইবার হ্যাকের এই গল্পে প্রবেশ করুন, যেখানে প্রতিটি টুইস্টে নতুন প্রশ্ন উন্মোচিত হয়, কিন্তু উত্তরগুলো রয়ে যায় রহস্যময়। জানুন এই চুরির পেছনে লুকিয়ে আছে চমকপ্রদ তথ্য। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে আমাদের সাথে জয়েন হতে পারেন। আমাদের গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বাংলাদেশ ব্যাংক হ্যাক এটি শুধুমাত্র একটি সাইবার অপরাধ নয়, বরং ইতিহাসের অন্যতম বৃহত্তম চুরির একটি চমকপ্রদ কাহিনী। 2016 সালে ঘটে যাওয়া এই ঘটনা কিভাবে ঘটল এবং কেন এটি সাইবার বিশ্বে এত গুরুত্বপূর্ণ? অন্ধকার রাতে $81 মিলিয়ন উধাও হয়ে যায়, লিভিং এভরিওয়ান ইন শক। কিভাবে ব্যাংকের নিরাপত্তা ভেদ করে এত বিশাল অর্থ চুরি হলো? এটি কি শুধুমাত্র একটি হ্যাক, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো পরিকল্পনা? এটি কেবল একটি ব্যাংকের অর্থহারা নয়, বরং একটি দেশ এবং একটি জাতির গৌরবের উপর আক্রমণ। এই গল্পের পেছনে লুকিয়ে আছে নানা প্রশ্ন, নানা রহস্য। আসুন একসাথে অনুসন্ধান করি কেন এই চুরিটি সাইবার অপরাধের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে। লাজাস গ্রুপ একটি নাম যা সাইবার অপরাধের জগতে আতঙ্কের সুর তৈরি করেছে। এই রহস্যময় গ্রুপটি কে এবং কেন তাদের কার্যক্রম এত ভয়ঙ্কর? 19 শতকের শেষ দিকে তৈরি হওয়া এই গ্রুপের সাথে কি উত্তর কোরিয়ার কোনো সম্পর্ক আছে? এবং কিভাবে এই সম্পর্ক তাদের সাইবার হামলার পরিকল্পনায় সহায়ক হয়? জানা যায় লাজাস গ্রুপ শুধুমাত্র অর্থ চুরির জন্য নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য কাজ করে। তাদের লক্ষ্য কি তাদের উদ্দেশ্য? তাদের কর্মকাণ্ডে কি রাজনীতি লুকিয়ে আছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার জন্য আসুন আমাদের সাথে ডুব দিন এই রহস্যময় সাইবার জগতে, যেখানে প্রতিটি ক্লু নিয়ে আসে নতুন চমক। কিন্তু প্রশ্ন থেকে যায়, লাজাস গ্রুপ কিভাবে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভেদ করতে সক্ষম হলো? তাদের পরিকল্পনা ছিল চমকপ্রদ এবং অত্যন্ত সূক্ষ্ম। শুরুতে তারা লক্ষ্য করেছিল ব্যাংকের সিস্টেমের দুর্বলতা, যা একাধিক নিরাপত্তা স্তরের আড়ালে লুকিয়েছিল। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ও ফিশিং অ্যাটাকের মাধ্যমে তারা যে তথ্য সংগ্রহ করেছিল তা সত্যি হতবাক করে দেয়। তারা সহজে ব্যাংকের তথ্য ভাণ্ডারে প্রবেশ করে, যেখান থেকে তাদের লক্ষ্য নির্ধারণ করে সুইফট সিস্টেম। 2016 সালে হ্যাকিংয়ের পর একের পর এক প্রশ্ন উঠতে থাকে, বাংলাদেশ ব্যাংকেরও সাইবার আক্রমণের প্রতি এতটা অসতর্ক ছিল, আর সুইফট, যেটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম, তাদের নিরাপত্তা ব্যবস্থায় কোথায় ভাগ ছিল? বাংলাদেশ ব্যাংক একদিকে তাদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে নতুন পদ্ধতি গ্রহণের ঘোষণা দেয়, তবে অন্যদিকে সুইফট আরও শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা স্থাপনের জন্য সংস্কার কার্যক্রম শুরু করে। কিন্তু প্রশ্ন উঠেছে, তাদের এই পদক্ষেপগুলো কি আসলেই যথেষ্ট? এটি কেবল একটি ডিজিটাল হামলা নয়, এটি একটি সুনিপুণ কৌশল, যেখানে প্রতিটি পদক্ষেপ পরিকল্পিত হয়। তবে প্রশ্ন হলো, তাদের পেছনে কি আরও শক্তি কাজ করছিল? আসুন এই রহস্যময় আক্রমণের মূল উদ্দেশ্য সম্পর্কে জানার জন্য আমাদের সাথেই থাকুন। লাজাস গ্রুপ ছিল বিস্ময়কর। তারা মূলত $1 বিলিয়ন চুরি করার পরিকল্পনা করেছিল, কিন্তু কেন মাত্র $81 মিলিয়ন তাদের হাতে এসে পৌঁছালো? এই বিশাল পরিমাণ অর্থ চুরির পেছনে ছিল একটি জটিল পরিকল্পনা, কিন্তু ব্যর্থতা ও ভুলের কারণে তাদের লক্ষ্য অর্ধেকেই থেমে গেল। ব্যাংকের সুরক্ষা ব্যবস্থা নিয়ে তাদের আশাবাদী পরিকল্পনা ছিল, কিন্তু কিছু মুহূর্তের অদক্ষতা ও সিস্টেমের অপ্রত্যাশিত বাধার কারণে তারা $81 মিলিয়ন বেশি স্থানান্তর করতে পারেনি। তাদের মধ্যে কি ভুল ছিল? কি কারণে এই হামলার পরিকল্পনা পরিপূর্ণভাবে সফল হলো না? এবং এই $81 মিলিয়ন অর্থ কোথায় গেল? এটি কি একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো রহস্য? আসুন এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য আমাদের সাথেই থাকুন। $81 মিলিয়ন চুরি করে হ্যাকারদের পরবর্তী লক্ষ্য ছিল সেই অর্থের প্রমাণ মুছে ফেলা, কিন্তু কিভাবে? তাদের পরিকল্পনা ছিল সূক্ষ্ম এবং রহস্যময়। তারা অর্থ পাচারের জন্য বেছে নেয় এমন একটি জায়গা যেখানে নজরদারি ছিল খুব কম, ফিলিপাইনের ক্যাসিনো। কিন্তু কেন ক্যাসিনো? ফিলিপাইনের ক্যাসিনোতে কঠোর অর্থ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় এই ধরনের বিপুল অঙ্কের অর্থ সহজেই হারিয়ে ফেলা যায়, কোনো প্রশ্ন ছাড়াই। হ্যাকারদের একের পর এক কৌশলে টাকা বিভিন্ন অ্যাকাউন্টে পাঠিয়ে ক্যাসিনোর ভেতরে ঘুরিয়ে ফেলে, যেন টাকার সূত্র খুঁজে পাওয়া কঠিন হয়। কিন্তু প্রশ্ন হলো, এই পরিকল্পনা কতটা সফল ছিল? ফিলিপাইনের সরকার এবং আর্থিক নিয়ন্ত্রকরা কিভাবে বাংলাদেশ ব্যাংক হ্যাকের মাধ্যমে চুরি হওয়ার টাকা ক্যাসিনোতে লন্ডারিংয়ের ঘটনা প্রতিক্রিয়া জানালো? এই অদ্ভুত আর্থিক অপরাধে যখন বিশাল অঙ্কের অর্থ ফিলিপাইনে চলে আসে, তখন দেশটির সরকার এবং
নিয়ন্ত্রক সংস্থাগুলো কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করলো। প্রথমে ফিলিপিনের সরকার ঘটনাটি পুরোপুরি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে তারা তদন্ত শুরু করে এবং নতুন নিয়ম প্রণয়ন করে। তবুও প্রশ্ন হচ্ছে, কিভাবে এত বড় পরিমাণ টাকা দেশটির ক্যাসিনো শিল্পে ঢুকে গেল এবং কেন তারা এতদিন নজর দেয়নি। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো লাজাস গ্রুপ এবং উত্তর কোরিয়া কিভাবে এই বিশাল সাইবার হ্যাকের সাথে সম্পর্কিত। তারা কি আসলে এই সাইবার অপরাধের পেছনে ছিল? বিশ্বের অন্যতম শক্তিশালী সাইবার ক্রিমিনাল গ্রুপ লাজার্সের কার্যক্রমের বহু প্রমাণ আছে যা তাদের উত্তর কোরিয়ার সাথে সম্পর্কিত। আক্রমণের পদ্ধতি, কোডের হুবহু মিল, এমনকি এই আক্রমণের পরবর্তী অর্থ পাচারের পথ সবই নির্দেশ করে উত্তর কোরিয়ার দিকে। তবে সবচেয়ে বড় প্রমাণ আসে হামলার পরবর্তী সময়ে। একই ধরনের কৌশল পূর্বে ব্যবহার করা হয়েছিল, যেমন 2014 সালে সনি পিকচার্স হ্যাকের সময়। এই আক্রমণের সমস্ত প্রমাণ মিলিয়ে বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা লাজার্স গ্রুপকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সমর্থনে পরিচালিত এক সাইবার আর্মি হিসেবে চিহ্নিত করে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই সম্পর্কের পেছনে কি আন্তর্জাতিক রাজনীতি লুকিয়ে আছে? লাজার্স গ্রুপের কার্যকলাপ সাইবার অপরাধের নতুন এক দিগন্ত খুলে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক হ্যাকের মতো বড় সাইবার চুরির মাধ্যমে এই গ্রুপটি কিভাবে উত্তর কোরিয়ার সরকারকে আর্থিকভাবে লাভবান করছে। উত্তর কোরিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে যখন অর্থনৈতিক সংকটের মধ্যে, তখন সাইবার অপরাধকে অর্থ রোজগারের একটি উপায় হিসেবে ব্যবহার করেছে। লাজার্স গ্রুপের হ্যাকিং আক্রমণগুলো উত্তর কোরিয়ার সরকারকে কিভাবে অনৈতিক উপায়ে অর্থ উপার্জন করতে সাহায্য করছে। এত বড় আক্রমণের পেছনে কি শুধু রাষ্ট্রের অজানা প্ররোচনা আছে, নাকি এটি দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কৌশল? বাংলাদেশ ব্যাংক হ্যাকের পর সাইবার অপরাধের ধরন বদলে গিয়েছে। কিভাবে? যখন একটি রাষ্ট্রীয় এজেন্সি এই ধরনের অপরাধে জড়িত হয়, তখন সেটি শুধুমাত্র একটি হ্যাকিংয়ের ঘটনা থাকে না। এই হ্যাকটি পৃথিবী জুড়ে সাইবার অপরাধের ধারণাকে একেবারে নতুন করে ভাবতে শুরু করে। এটি দেখিয়ে দিল যে একটি রাষ্ট্র কতটা শক্তিশালী এবং সুচিন্তিতভাবে সাইবার আক্রমণের পরিচালনা করতে পারে। লাজার্স গ্রুপের মতো রাষ্ট্র সমর্থিত গ্রুপগুলো এখন আর শুধুমাত্র আর্থিক লাভের জন্য নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য বা আন্তর্জাতিক আস্থাহীনতা সৃষ্টি করার জন্য আক্রমণ চালাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই ধরনের আক্রমণ কি কখনো থামবে? বাংলাদেশ ব্যাংকের হ্যাকের পর দেশের অর্থনৈতিক খাতে দীর্ঘমেয়াদী প্রভাব পড়েছে। কী ধরনের প্রভাব? এই সাইবার হ্যাক শুধুমাত্র একটি ব্যাংককে ক্ষতিগ্রস্ত করেনি, বরং বাংলাদেশের পুরো আর্থিক ব্যবস্থায় চরম অস্থিরতা তৈরি করেছে। বিশ্বব্যাপী ব্যাংকিং খাতে নিরাপত্তার নতুন স্তর যোগ ফলে বাংলাদেশ ব্যাংকগুলো এখনও আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। সাইবার আক্রমণের পর দেশের জনগণের আস্থা কমে গিয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীরা শঙ্কিত হয়ে পড়েছেন। এর ফলে বাংলাদেশের ব্যাংকিংয়ের খাতের পুনরুদ্ধারের জন্য ব্যাপক পরিবর্তন প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো, এই সাইবার আক্রমণ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এবং বাংলাদেশের ব্যাংকিং সেক্টর কি সত্যি পুনরুদ্ধারের পথে এগিয়ে গিয়েছে? এই ঘটনা শুধুমাত্র একটি ব্যাংকে নয়, বরং বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা এবং আর্থিক অপরাধের ধারণাকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে বাধ্য করেছে। যখন রাষ্ট্র সমর্থিত সাইবার অপরাধীরা বিশ্বব্যাপী আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আক্রমণ চালায়, তখন সাইবার যুদ্ধের ধরন বদলে যায়। এটি স্পষ্ট করে দেয় যে ভবিষ্যতে সাইবার অপরাধ শুধু একক ব্যক্তির গ্যাংয়ের জন্য নয়, বরং রাষ্ট্রের অংশ হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই ধরনের সাইবার আক্রমণ কি আরও বাড়বে এবং এর ফলে কি সাইবার নিরাপত্তা প্রযুক্তি ও আন্তর্জাতিক আইন নতুন দিক থেকে পুনর্গঠিত হবে?